বাংলাদেশের বিচার বিভাগ যে সরকারের নির্দেশেই চলছে তা আবারও প্রমাণিত হলো সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন প্রাপ্তি এবং প্রায় একই সময়ে জয়পুরহাটের আদালতে আত্মসমর্পণ করা ৬ আওয়ামী লীগ নেতাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর ঘটনা। দুটোই ঘটেছে সরকারের নির্দেশে এবং আদালত কেবল নির্দেশনা পালন করেছে ক্ষেত্রে। না হলে একই ধরনের মামলায় শিরীন শারমিন চৌধুরী জামিন পাবেন, বাকি নেতারা কেন বছর খানেক ধরে বিনা বিচারে কারাগারে আটক থাকবেন বলুন তো? শুধু আওয়ামী লীগ নেতারাই নন, অশীতিপর বৃদ্ধ দেশের প্রধান বিচারপতি, লেখক, সাংবাদিক শাহরিয়ার কবির সহ বাকি যে সকল বিচারপতি এবং সাংবাদিকরা বন্দী আছেন তাদেরকে মুক্তি দেওয়ার নির্দেশ কবে দেবে সরকার? শিরীন শারমিন চৌধুরীর দ্রুত জামিন এবং কয়েক ঘন্টার মধ্যে কারামুক্তির ঘটনাটি বাংলাদেশের বর্তমান রাষ্ট্র ব্যবস্থা, বিচারিক প্রক্রিয়া এবং রাজনৈতিক ক্ষমতা বাস্তবায়ন নিয়ে বা বাস্তবতা নিয়ে এক গভীর প্রশ্ন সামনে নিয়ে এসেছে। এখানে মূল প্রশ্নটি কেবল একজন সাবেক স্পিকারের মুক্তি নয়, বরং কেন একই সময়ে অন্যদের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন মানদণ্ড প্রয়োগ করা হচ্ছে বিচারিক আদালতে। এই বৈপরীত্যই আজকের বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রকৃতি বোঝার সবচেয়ে গুরুত্বপূর্ণ। জামিন একটি আইনি অধিকার, অভিযোগের প্রকৃতি, তদন্তের অগ্রগতি, আসামির পলায়ন সম্ভাবনা, সাক্ষ্য প্রমাণ নষ্ট করার ঝুঁকি, এসব বিবেচনায় আদালত সিদ্ধান্ত নেয় কাকে জামিন দেওয়া হবে, কাকে হবে না। কিন্তু বাংলাদেশের বর্তমান বাস্তবতায় আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি তা একটি অভিন্ন আইনি নীতির চেয়ে অনেক বেশি নির্বাচিত, সিলেক্টিভ প্রয়োগের আমাদেরকে প্রমাণ দিচ্ছে। শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তারের মাত্র ৬ দিনের মাথায় নিম্ন আদালত থেকে জামিন পেলেন এবং প্রশাসনিক প্রক্রিয়ায়ও অস্বাভাবিক দ্রুততা সম্পন্ন হলো। সাধারণত এই ধরনের মুক্তিতে জেল ওয়ারেন্ট, কাগজপত্র যাচাই সব মিলিয়ে সময় লাগে এবং জেল গেটে আবার তাকে গ্রেপ্তার করা হয় যদি তিনি আওয়ামী লীগের নেতা বা কর্মী হন। এখানে সেই বিলম্ব দেখা গেল না। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এটি কি কেবল আদালতের সিদ্ধান্ত নাকি এর পেছনে একটি উচ্চতর রাজনৈতিক সম্মতি কাজ করছে, বিদেশি চাপ কাজ করছে? এই প্রশ্নকে আরো তীব্র করে তোলে জয়পুরহাটের ঘটনা। সেখানে তথাকথিত জুলাই হত্যাকাণ্ড সহ একাধিক মামলার আসামি হিসাবে আত্মসমর্পণ করা আওয়ামী লীগের ৬ নেতা জামিন চাইলেও আদালত তা নামঞ্জুর করে সরাসরি তাদেরকে কারাগারে পাঠিয়েছে। এখানেই এই দ্বিমুখী বা বহুমুখী বিচার ব্যবস্থার প্রশ্নটি সামনে আসে। একদিকে রাজধানীতে দ্রুত জামিন এবং মুক্তি, অন্যদিকে জেলা পর্যায়ে কিংবা রাজধানীতেই একই রাজনৈতিক পরিসরের অন্য নেতাদের ক্ষেত্রে কঠোর অবস্থান নিচ্ছে সরকার। নির্দেশনা যাচ্ছে সরকারের কাছ থেকে এবং আদালত তাই করছে। এখানে মনে রাখা দরকার, আওয়ামী লীগ কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি সেই দল যে বাংলাদেশের জন্মের আগে থেকেই একটি নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক রাজনৈতিক নীতিতে চলে আসছে। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া রাষ্ট্রের মূল আদর্শের ধারক এই দলটি। সেই দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এই বৈষম্যমূলক বিচারিক আচরণ কেবল ব্যক্তি বিশেষের প্রতি অবিচার নয়, এটি একটি ঐতিহাসিক রাজনৈতিক ধারার বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিহিংসার বহিঃপ্রকাশ। আরো গুরুত্বপূর্ণ হলো সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের ঘটনা। তিনি একাধিক মামলায় জামিন পাওয়ার পরও নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জমা দিয়ে তার মুক্তি আটকে দেওয়া হয়েছে। অর্থাৎ একজন ব্যক্তি যখন আইনি প্রক্রিয়ায় মুক্তির কাছাকাছি পৌঁছাচ্ছেন তখনই নতুন মামলা সামনে এনে তাকে আটক রাখার সংস্কৃতি অব্যাহত রয়েছে। বছরের পর বছর এই মানুষগুলো বিনা বিচারে আটক। এটি কোনো স্বাভাবিক বিচারিক প্রক্রিয়া হতে পারে না। এটি সম্পূর্ণভাবে রাজনৈতিক পরিচালিত বা রাজনীতি পরিচালিত কারাবাসের চিত্র। একই কথা প্রযোজ্য কারাবন্দী সাংবাদিকদের ক্ষেত্রে। শাকিল আহমেদ, ফারজানা রূপা, মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত সহ শাহরিয়ার কবির সহ ডজন খানেক সাংবাদিক 1 বছরের বেশি সময় ধরে হত্যা এবং উস্কানির অভিযোগে বিনা বিচারে কারাগারে আটক আছেন। কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন থেকে শুরু করে দেশীয় মানবাধিকার সংস্থা পর্যন্ত সবাই উদ্বেগ জানাচ্ছে, কিন্তু তাদের জামিন আবেদন বারবার খারিজ হচ্ছে। অথচ যে অভিযোগগুলো আনা হয়েছে আইনজীবীরাই বলছেন যে সেগুলো মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাহলে প্রশ্ন তোলাই যায়, যদি আদালত শিরীন শারমিনের মামলার
মেরিট বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, তাহলে এই সাংবাদিকদের ক্ষেত্রে কেন তা পারছে না আদালত? কারা আদালতকে নিষেধ করছে এদেরকে মুক্তি না দেওয়ার জন্য? এই বৈষম্যমূলক বিচারিক বাস্তবতার মূল শিকড় আসলে 1975 সালের সেই ভয়াবহ ধারাবাহিকতায়। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর থেকে যখনই এদেশে অবৈধ ক্ষমতা দখল হয়েছে, প্রথম আঘাত এসেছে আওয়ামী লীগের উপর, আওয়ামী লীগের রাজনীতিতে বিশ্বাসীদের উপর। 2024 সালে অবৈধভাবে ক্ষমতা দখল করে ইউনূস অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, এবং এখন তারেক রহমানের সরকার সেই অধ্যাদেশকে সংসদে আইন পাশ করে বলবৎ রেখেছে। অর্থাৎ নিষিদ্ধ একটি দলের নেতাকর্মীরা যখন আদালতে জামিন চাইতে যাচ্ছেন, তখন বিচারক শুধু আইন নয়, রাজনৈতিক বায়ুমণ্ডলও দেখছেন, যে রাজনৈতিক আবহাওয়াটা কেমন, তারেক রহমান কি চাইছে, বিএনপি নেতারা কি চাইছে। জয়পুরহাটের আদালত সেই তারেক রহমানের ভাও বুঝেই রায় দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, শিরীন শারমিন চৌধুরীর ক্ষেত্রে এই ব্যতিক্রম কেন? রাজনৈতিকভাবে এর কয়েকটি সম্ভাব্য ব্যাখ্যা আমরা দিতে পারি। প্রথমত, এটি হতে পারে একটি টেস্ট কেস। সরকার একটি নির্দিষ্ট রাজনৈতিক বার্তা দিতে চাইছে যে আওয়ামী লীগের কিছু গ্রহণযোগ্য মুখকে ধীরে ধীরে মূলধারায় ফেরানো হবে। শিরীন শারমিন তুলনামূলকভাবে একটি কম সংঘাতপূর্ণ এবং আন্তর্জাতিকভাবে পরিচিত মুখ। দ্বিতীয়ত, এটি হতে পারে আন্তর্জাতিক কূটনৈতিক চাপের প্রতিফলন। সম্প্রতি ভারত সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে যেভাবে ভারত সরকার চাপ দিয়েছে, তাতে বোঝাই যায় যে বাংলাদেশে এখন থেকে অনেক কিছুই ঘটবে যা অতীতে ঘটেনি। সাম্প্রতিক আঞ্চলিক কূটনীতিতে বাংলাদেশ ভারত সম্পর্ক এবং আন্তর্জাতিক অংশীদারদের দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একটি স্থিতিশীল রাজনৈতিক কাঠামো গঠনের প্রয়োজনে কিছু প্রতীকী পদক্ষেপ নেওয়া হতে পারে বলে মনে হচ্ছে। কিন্তু সবচেয়ে কঠিন এবং বাস্তবসম্মত ব্যাখ্যাটি হলো, জামিন এখন একটি রাজনৈতিক উপকরণে পরিণত হয়েছে। কারা জামিন পাবেন আর কারা দীর্ঘদিন আটক থাকবেন তা মামলার মেরিটের চেয়ে রাজনৈতিক প্রয়োজনের উপর নির্ভর করছে। তারেক রহমান বা বিএনপির আসলে কাকে প্রয়োজন আর কাকে প্রয়োজন নেই, কাকে আটকে রাখলে বিদেশিরা কিছু বলবে না, বা বললেও সেটা বিদেশিদের অন্য বুঝ দেওয়া যাবে, সেটা আসলে একটা সেই সমীকরণ খুব গুরুত্বপূর্ণভাবে কাজ করছে। এই উপলব্ধি যদি সত্যি হয়, তাহলে এটি বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতার জন্য অত্যন্ত উদ্বেগজনক। যদি স্বাধীনতা বলে কিছু থেকে থাকে, আসলে তো নেই। কারণ একই রাষ্ট্রে একজন স্পিকার 6 দিনে মুক্তি পান, আর অন্যদিকে সাংবাদিক, বিচারপতি, প্রবীণ বুদ্ধিজীবী বা স্থানীয় রাজনৈতিক নেতারা বছরের পর বছর কারাগারে থাকেন বিনা বিচারে। এটি আইনের শাসনের প্রশ্নকে সরাসরি আঘাত করে। এখানে কেবল ব্যক্তি নয়, পুরো বিচার কাঠামোর বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়। বাংলাদেশের রাজনীতিতে অনেক সময় সবচেয়ে বড় বার্তা আসে আদালতের পক্ষ থেকে। শিরীন শারমিনের জামিন সেই ধরনের একটি বার্তা, কিন্তু সেই বার্তা যদি সত্যিকার অর্থে ইতিবাচক হয়, তাহলে তা কেবল একজনের মুক্তিতে সীমাবদ্ধ থাকলে চলবে না। অশীতিপর সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক, বন্দী সাংবাদিক মুজাম্মেল বাবু, শ্যামল দত্ত, শাহরিয়ার কবির, শাকিল রূপা এবং আরো যারা কারাগারে আছেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রে একই মানদণ্ড প্রয়োগ না হলে বোঝা যাবে এটি আইনের শাসন নয়, এটি ক্ষমতার শাসন। এমনকি আওয়ামী লীগের বাকি যেসব নেতারা, সালমান এফ রহমান, আনিসুল হক, জোনায়েদ আহমেদ পলক, শাহজাহান খান, হাসানুল হক ইনু, যারাই আদালত কারাগারে এখন অবৈধভাবে বন্দী আছেন, তাদেরকে মুক্তি না দিলে তো আপনি জামিনে মুক্তি না দিলে তা আসলে তো আইনের শাসন হচ্ছে না। এবং সেই পার্থক্যটুকু বোঝার জন্যই আজকের বাংলাদেশের সচেতন মানুষকে প্রতিটি জামিন আদেশ, প্রতিটি কারামুক্তি এবং প্রতিটি নতুন মামলার খবর গভীর মনোযোগ নিয়ে পড়তেই হবে। কারণ আজ যা আওয়ামী লীগের জন্য ক্ষেত্রে ঘটছে, কাল আপনার ক্ষেত্রে তা ঘটতে পারে এবং ঘটবেই। ভালো থাকবেন সবাই।